অনলাইন অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ কাফি, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। গত ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসেও আমরা অংশীদারি বিষয়ের কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে বিষয়টি দেখবে এবং গ্রহণ করার চেষ্টা করবে। আমরা যখন অংশীদারি হিসাব করি তখন বেতন এর ব্যাপারে অনেক কথা আসে। বেতন নগদে গ্রহণ করলে কি হয়, নগদে গ্রহণ না করলে কি হয়, সেই বিষয়গুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। মনে করি যে এ, বি এবং সি একটি ব্যবসায় তিনজন অংশীদার। তারা একটি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে 2020 সালের 1 জানুয়ারি তারিখে। এ 1.5 লাখ টাকা, বি 1,30,000 টাকা এবং সি 1 লাখ টাকা নিয়ে একটা কারবার শুরু করছে এবং তাদের লাভ লোকসানের অনুপাত 3:2:1। বি সার্বক্ষণিক কাজ দেখাশোনা করে বিদায় তাকে মাসিক 1,000 টাকা বেতন ধার্য করা হয়েছে এবং সেই বেতনের টাকা সে নগদে গ্রহণ করছে। সি কারবারে প্রয়োজনে ব্যবসায়ে 20,000 টাকা বছরের মাঝামাঝি সময়ে ঋণ প্রদান করে। এই ব্যবসা হতে 5,000 টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত করা হয়েছে। এই উপরিক্ত সমন্বয়গুলি সাধন করার পর সাধন করার পূর্বে কিন্তু বেতন ডেবিট করার পর ব্যবসায় লাভ হয়েছিল 1 লাখ টাকা। তখন আমাদের করণীয় কি? আমরা যদি মনে করে এখন লাভ লোকসান আবন্টন হিসাব করি, তাহলে এই যে বেতন খরচ আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে, এটা একটা বেতন খরচ, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট সাইডে বেতন খরচ যায়। কারবারের যত খরচ লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট সাইডে যাবে, আর কারবারে যদি কোনো আয় থাকে সেটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিয়ে দেব। কিন্তু এই বেতন খরচ ডেবিট করার পরে এবং তার নগদে গ্রহণ করছে, বেতন খরচ ডেবিট করছে। বেতন খরচ যখনই আমরা বুঝবো যে এই বেতন খরচটা ডেবিট করা হয়েছে, তখনই আমাদের বুঝতে হবে যে এই বেতন খরচটা ব্যবসায়ের হিসাব থেকে খরচ একবার বেতন হিসাবে বাদ দেওয়া হয়েছে। তাহলে যদি আবার বাদ দেই তখন এই বেতন খরচটা 2 বার ডেবিট করা হবে বা 2 বার বাদ দেওয়া হবে। এই কারণে বেতন খরচ যদি কেউ ডেবিট করার কথা বলা থাকে, যেমন যে নিচে আছে অঙ্কের যে উপরোক্ত সমন্বয়গুলি সাধন করার পূর্বে কিন্তু বেতন খরচ ডেবিট করার পর, অথবা বেতন খরচ সমন্বয় করার পর, অথবা বেতন খরচ হিসাবভুক্ত করার পর, অথবা বেতন খরচ বাদ দেওয়ার পর লাভ হয়েছিল আমাদের 1 লাখ টাকা বা 1,20,000, যেটাই বলি না কেন, লাভ যেটাই হয়ে থাক না কেন, তাহলে সেই ক্ষেত্রে বেতন খরচ আর আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাবো না। ঠিক আছে? যদি বেতন খরচ ডেবিট করার পর বা হিসাবভুক্ত করার পর বা সমন্বয় করার পর বা বাদ দেওয়ার পর এই ধরনের কোনো কথা বলা থাকে, তাহলে সেই খরচটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট সাইডে দেখাবো না। আর একটা কথা বলা আছে যে সে মাসে 1,000 টাকার বেতন পাবে যা সে নগদে গ্রহণ করছে। যদি নগদে গ্রহণ করছে এই কথাটা বলা থাকে, তাহলে এই বেতন খরচটা আর অংশীদারদের মূলধন হিসাবে যাবে না, কারণ সে বেতন নগদে গ্রহণ করছে, উত্তোলন করে নিয়ে গেছে, এই জন্য সে আর বেতন পাবে না। এই কারণে বেতনটা আর তার মূলধন হিসাবে
ক্রেডিট সাইডে আসবে না। তাহলে আমরা জানতে পারলাম যে যদি বেতন খরচ ডেবিট করার পর এবং নগদে গ্রহণ করার পর এই কথাটা বলা থাকে, তাহলে বেতন খরচ কিন্তু এই অংশীদারের ব্যবসায়ের হিসাবে লাভ লোকসান আবরণ হিসাব এবং মূলধন হিসাব কোনোটাতে এই বেতন খরচ আসবে না। এখন কোন অঙ্কের ক্ষেত্রে যদি বলা থাকে বেতন খরচ ডেবিট করার পর, শুধু এইটুকু বলা আছে কিন্তু নগদে গ্রহণ করছে এই কথা বলা নাই, তাহলে বেতন খরচ লাভ লোকসান আবরণ হিসাবে আসবে না, কিন্তু মূলধন হিসাবে কিন্তু আসবে, কারণ নগদে গ্রহণ করে নাই। নগদে গ্রহণ না করলে মূলধন হিসাবে সেটা যাবে। আর ডেবিট করার কথা বলা থাকলে লাভ লোকসান আবরণ হিসাবে আসবে না। আর যে অঙ্কের মধ্যে বেতন খরচ ডেবিট করার পর এবং নগদে গ্রহণ করা এই দুটি কথাই বলা আছে, সেই অঙ্কে লাভ লোকসান আবরণ হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব কোনোটাতেই আসবে না। আরেকটা পয়েন্ট আছে, পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হলে যদি কোনো অংশীদার কারবার থেকে পণ্য উত্তোলন করে, সেটা যদি হিসাবভুক্ত করা হয়, তাহলে এই পণ্য উত্তোলনটা লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। পণ্য উত্তোলনটা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যায় আমরা জানি, কিন্তু যদি সেই পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়, পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়, তাহলে এই পণ্য উত্তোলনটা লাভ লোকসান আবরণ হিসাবে ক্রেডিট সাইডে আসবে না। কিন্তু পণ্য উত্তোলন করা হয়েছে, হিসাবভুক্ত করা না হলে, হিসাবভুক্ত করা হয় নাই, সেই ক্ষেত্রে এই পণ্য উত্তোলনটা লাভ লোকসান আবরণ হিসাবেও আসবে, লাভ লোকসান আবরণ হিসাবে ক্রেডিট পাশে আসবে এবং মূলধন হিসাবে ডেবিট পাশে যাবে। পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হলে লাভ লোকসান আবরণ হিসাবে ক্রেডিট পাশে আসবে না, কিন্তু মূলধন হিসাবে ডেবিট পাশে যাবে। আর পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা না হলে, পণ্য উত্তোলন করছে এবং সেটা হিসাবভুক্ত করা হয় নাই, তাহলে সেটা লাভ লোকসান আবরণ হিসাবে ক্রেডিট পাশেও আসবে এবং অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশেও যাবে। ঋণের সুদ অনেক সময় কারবারের প্রয়োজনে অংশীদারদের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়, সেই ঋণের সুদের ব্যাপারে আমাদের কথা। ঋণ কারবারে ঋণ আনলে সে ঋণের উপরে একটা আমরা কি দেব, ইন্টারেস্ট দেব, সুদ দিতে হয়। তাহলে এই সুদটা আমরা কিভাবে দেব? যদি বলা থাকে যে সি এর নিকট হতে 20,000 টাকা ঋণ আনা হয়েছে এবং তাকে 10% সুদ দিতে হবে, তাহলে আমরা 10% সুদ দেব। এবং কত তারিখে ঋণটা গ্রহণ করছি বলা থাকতে পারে যে বছরের মাঝামাঝি সময়ে সির নিকট হতে 20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়েছে, তাহলে আমরা বছরের মাঝামাঝি সময় যেহেতু আনা হয়েছে, তাহলে 6 মাস 10% হারে, তাহলে আমরা 10% হারে 6 মাসে 20,000 টাকার 10%-এ এক বছরের সুদ আসে কত? 20,000 টাকার 10% আসতেছে 2,000, যেহেতু বছরের মাঝামাঝি সময় আনা হয়েছে, তাহলে এটাকে আমরা 1,000 টাকা সুদ আসবে আমাদের ধরে নিতে হবে 1,000 মাসের মাঝামাঝি সময়। আর যদি ঋণের সুদের কথা উল্লেখ না থাকে, বলা আছে সির নিকট হতে বছরের মাঝামাঝি সময়ে 20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়েছে, কিন্তু এই ঋণের সুদের কথা উল্লেখ নাই। ঋণের সুদের কথা উল্লেখ না থাকলে আমাদের মনে রাখতে হবে এটা 6% হারে ঋণের উপরে সুদ ধরতে হবে। 6% হারে ঋণের সুদের কথা উল্লেখ যদি না থাকে, তাহলে আমাদের ঋণের উপরে 6% হারে সুদ ধরতে হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে যদি ঋণের সুদের পার্সেন্টেজ উল্লেখ থাকে, তাহলে যে পার্সেন্টেজ উল্লেখ থাকবে সেই পার্সেন্টেজ হিসাবে আমরা হিসাব করব। 10% কথা বলা থাকলে 10% দেবো, 6% কথা বলা থাকলে 6% দেবো, 5% কথা বলা থাকলে 5% দেবো। যে পার্সেন্ট বলা থাকবে সেই পার্সেন্টই আমরা হিসাব করব। কিন্তু যদি পার্সেন্টেজের কোনো কথা উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঋণের উপরে 6% হারে সুদ ধার্য করব এবং কত তারিখে আনছি সেটা সেই তারিখ অনুসারে আমরা সেই সুদটা হিসাব করব। যদি 1 অক্টোবর তারিখে ঋণ আনা হয়, ঋণ আনা হয় 1 অক্টোবর তারিখে,
তাহলে অক্টোবর থেকে আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হয়? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। তাহলে আমাদের ঋণের সুদ আমরা ধার্য করবো 3 মাসে। এইটাই গেল তোমার ঋণের সুদের ব্যাপারে। পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হলে কিভাবে হিসাবভুক্ত করা হবে সেটাও জানা হয়েছে। পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা না হলে কিভাবে করা হবে সেটাও আমরা জানছি। এবং উত্তোলনের উপরে সুদের ব্যাপারে একটা কথা আছে, উত্তোলনের উপরে সুদ। উত্তোলনের উপরে যদি সুদের কথা বলা না থাকে তাহলে আমরা উত্তোলনের উপরে সুদ ধরবো না। উত্তোলনের উপরে সুদের কথা বলা না থাকলে উত্তোলনের উপরে সুদ ধরবো না। আর উত্তোলনের উপরে যদি সুদের কথা বলা থাকে তাহলে আমরা সেইভাবে সুদটা নির্ণয় করব, সেই পার্সেন্টেজ অনুসারে আমরা সুদ নির্ণয় করবো। আর যদি সুদের কথা উত্তোলনে বলা না থাকে তাহলে উত্তোলনের উপরে আমরা সুদ ধরবো না। মনে করো কারবার থেকে এ, বি এবং সি যথাক্রমে প্রতি মাসের প্রথম তারিখে 1000 টাকা উত্তোলন করে। এই প্রথম আমরা জানি মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে সুদ ধরতে হবে 6.5 মাসে। প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করলে আমরা মাসের সুদ দেব 6.5 মাসের। আর প্রত্যেক মাসের মাঝামাঝি যদি উত্তোলন করে তাহলে উত্তোলনের উপরে সুদ ধরতে হবে 6 মাসের। প্রত্যেক মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের সুদ দেব 5.5 মাসে। মাসের কথা বলা না থেকে যদি বলা থাকে যে বছরে সে 10,000 টাকা উত্তোলন করছে, বছরে 10,000 টাকা উত্তোলন করছে, তাহলে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ জানি না। বছরে তোমরা আমাদের বছরটা শুরু হয় জানুয়ারি থেকে, যে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 12 মাস। এখানে বলা আছে বছরে সে 10,000 টাকা উত্তোলন করছে, বছরে কখন করছে জানি না। যদি নির্দিষ্ট কোনো তারিখ আমাদের না জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উত্তোলনের গড় নিয়মে উত্তোলনের উপরে আমরা 6 মাসের সুদ ধার্য করব। তাহলে উত্তোলনের উপরে সুদ ধরতে হবে সেই ক্ষেত্রে 6 মাসে। আর উত্তোলনের সুদের কথা বলা না থাকলে আমরা সুদ ধরবো না, সেটা তো জানলাম। আর যদি সুদের কথা উল্লেখ থাকে তাহলে আমাদের সুদ ধরতে হবে, সেটা তারিখ দেখে আমাদের ধরতে হবে যে কোন তারিখে আমরা উত্তোলন করছি। যদি কোনো নির্দিষ্ট তারিখ থাকে সেই তারিখ অনুসারে কাজ করব। আর যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে আমরা গড় নিয়মে 6 মাসের সুদ ধার্য করব উত্তোলনে। আচ্ছা, তাহলে আজকে আমরা এইটুকু জানতে পারলাম যে বেতন খরচ ডেবিট করার পর এবং নগদে গ্রহণ করলে কিভাবে আমাদের হিসাবভুক্ত করতে হবে। পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হলে আমরা কিভাবে সেটাকে হিসাবভুক্ত করব। পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা না হলে কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটা আমরা জানতে পারলাম। ঋণের সুদ সংক্রান্ত বিষয়ে আমরা জানতে পারলাম। আর পণ্য উত্তোলনের উপরে সুদের কথা উল্লেখ না থাকলে আমরা কি করব, আর উত্তোলনের উপরে সুদের কথা উল্লেখ থাকলে আমরা কি করব। তাহলে উত্তোলনের উপরে সুদের কথা বলা থাকলে কিভাবে হিসাব করতে দেবো সেটা আমরা জানতে পারছি। যে উত্তোলনের উপরে সুদের কথা বলা থাকলে উত্তোলনের উপরে সুদ ধরতে হবে, তাহলে আমরা সেইভাবে উত্তোলনের উপরে সুদ ধরবো। আর বলা না থাকলে উত্তোলনের উপরে তাহলে আমাদের সুদ ধরতে হবে না, সেটা আমরা জানতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পয়েন্ট কয়টা
তোমরা ভালোভাবে দেখবে, মনে রাখবে, তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। এই পয়েন্টগুলো না জানা থাকলে কিন্তু অঙ্ক হবে না। আমাদের এই অনেক শিক্ষার্থীরা, অনেক ছাত্রছাত্রীরা দেখা যায় যে এই বেতনের এই বিষয়টা অঙ্ক করার সময় অনেক সময় ভুল করে, কারণ এই অঙ্কটার মধ্যে বেতন ডেবিট করার পর বা বেতন নগদে গ্রহণ করছে এই জিনিসটা অনেক সময় বোঝে না। আমরা জানি যে বেতনটা সাধারণত কারবারের ব্যয়, এই জন্য আমরা লাভ লোকসান আবরণ হিসাবে হিসাবভুক্ত করি, এবং যেহেতু বেতন অংশীদার পাবে এই জন্য অংশীদারদের মূলধন হিসাবে সেটা আমরা কি করি, অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট সাইডে আমরা বেতনটা দেখাই। কিন্তু অঙ্কের মধ্যে বলা আছে বেতন গ্রহণ করছে, এই ধরনের যদি কোনো কথা বলা থাকে গ্রহণ করছে, তাহলে কিন্তু সেই বেতন অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। আর বেতন খরচ যদি ডেবিট করার কথা বলা থাকে, তাহলে কিন্তু সেই বেতন খরচটা লাভ লোকসান আবরণ হিসাবে আসবে না। এই জিনিসগুলো আমাদের অঙ্ক করার সময় খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? পণ্য উত্তোলনের ক্ষেত্রেও আমরা জানি পণ্য উত্তোলনটাও আমরা লাভ লোকসান আবরণ হিসাবে কোথায় দেই, ক্রেডিট সাইডে দেই। কিন্তু যদি বলা থাকে সে পণ্য উত্তোলন করছে এবং সে তার হিসাবভুক্ত হয়েছে, হিসাবভুক্ত করা হয়েছে, তাহলে কিন্তু পণ্য উত্তোলনটা লাভ লোকসান আবরণ হিসাবে ক্রেডিট সাইডে আসবে না। এগুলা খুব সতর্কতার সাথে আমাদের দেখতে হবে এবং অঙ্ক করতে হবে। পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা না হলে সেই ক্ষেত্রে আমরা জানি পণ্য উত্তোলনটা লাভ লোকসান আবরণ হিসাবে ক্রেডিট সাইডে আসে, তাহলে এটা ক্রেডিট সাইডে যাবে, আর অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট সাইডে আসবে, সেটাও আমরা জানি। ঠিক আছে? তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আমরা এই অংশীদারি ব্যবসায়ী সমন্বয় সংক্রান্ত একটা অঙ্ক আমরা দেখব পরবর্তী ক্লাসে। অংশীদারদের সমন্বয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা আমরা নেক্সট ক্লাসে, তোমরা বই দেখবে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। সমন্বয়ের অঙ্কগুলা দেখে এসে তোমরা একটু, পরবর্তীতে সেটা আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। সুস্থ সুন্দর থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।